আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। কুমিল্লা বোর্ড 2025 সালের তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্ন দুটি আজকে আমরা খুব সহজভাবে কিভাবে সলভ করা যায় সেটি দেখব। তো দেখো, প্রথমেই আমাদের সংখ্যা পদ্ধতি থেকে আসা প্রশ্নটি যদি দেখি আমরা, তাহলে দেখো এখানে বলা হয়েছে সাইন বিট কি ক নম্বরে। তার আগে আমরা দেখি যে হচ্ছে উদ্দীপকে কি বলা হয়েছে। স্নেহা লাইব্রেরি থেকে ডেসিমেল টাকা দিয়ে একটা গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্সি 25 টাকা অক্টাল সারে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংগ্রহ করে। তারা দুজনই বাইনারি এবং হেক্সাডেসিমাল টাকা দিয়ে আলাদা দুইটি ব্যাগ কেনে। তো এখন দেখো, প্রথম যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে সাইন বিট। সাইন বিট বা চিহ্ন বিট বলতে বোঝায় বাইনারি সংখ্যা পদ্ধতিতে মান বিটের সাথে অতিরিক্ত যে বিট ব্যবহার করা হয় সেটিকে মূলত বলে সাইন বিট। সাইন বিট হচ্ছে সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যাকে প্রকাশ করে, অর্থাৎ সংখ্যা চিহ্নকে প্রকাশ করে। সাইন বিট যদি 0 হয় প্রকৃত মান গঠন পদ্ধতি অনুযায়ী, তাহলে সংখ্যাটা হবে তোমার হচ্ছে ধনাত্মক, আর যদি 1 হয় তাহলে হবে ঋণাত্মক। তো তারপরে যদি আমরা দেখি, তাহলে দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে যে হচ্ছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। তো 16 বিটের কোডটি হচ্ছে ইউনিকোড। 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16টি। ইউনিকোড কাকে বলে? পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো ভাষাকে একটি মাত্র কোডের মাধ্যমে যে উপস্থাপন করা হয় সেই কোডটি হচ্ছে মূলত ইউনিকোড। তো ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16টি। তার মানে 2 টু দি পাওয়ার 16 65,536টি অদ্বিতীয় চিহ্ন বা সংখ্যাকে প্রকাশ করতে পারে। তো এখন এই 65,536টির মাধ্যমে পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো বর্ণ সংখ্যা সবগুলোকে এই ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করা হয়। তো বাংলা ভাষা সহ যদি পরীক্ষা আসে যে বাংলা ভাষা কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা যায়, তাহলে আমরা বলবো ইউনিকোডের মাধ্যমে। আচ্ছা দেখো, এরপর আমাদের যে প্রশ্নটি ছিল সেটি যদি আমরা একটু দেখি, দেখো তারপরের কোশ্চেনটা ছিল স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তো এখন এখানে যদি আমরা দেখি, তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে স্নেহার বইয়ের মূল্য দেখো ছিল ডেসিমেলে, আর এই যে তার বান্ধবী অর্সির বইয়ের মূল্য ছিল অক্টালে। এখন বইয়ের মূল্য অক্টালে ছিল বলতে বইয়ের মূল্য ছাড় যে টাকাটা আছে সেটা অক্টালে ছিল। তো আমরা ধরো স্নেহার বইয়ের মূল্য ধরো 250 টাকা, 250 টাকা যদি থাকে, তাহলে অর্সির বইয়ের মূল্য এর থেকে 25 টাকা যদি কম হইতো তাহলে আমরা 250 থেকে 25 বিয়োগ করলে আমরা পাইতাম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে বেসটা দেখো অক্টালে আছে, আমরা জানি ভিন্ন ভিন্ন বেজের যোগ বিয়োগ গুণভাগ কিছু করা যাবে না। তো এই যে 250 থেকে আমরা বিয়োগ করে দেবো হচ্ছে 25, কিন্তু এই 25টা অক্টাল থেকে আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেলে। নিয়ে গিয়ে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমরা বিয়োগ করে দিতে পারবো। তো এখন ঠিক আমি ওই কাজটাই করছি। তো আমি প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করছি। দেখো এখানে যদি আমরা খেয়াল করে দেখি, স্নেহার, আমি তোমাদের সময় যেন বেশি না লাগে এই জন্য আগে থেকে একটু করে রাখছি, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। স্নেহার বইয়ের মূল্যটা দেখো ডেসিমেলে আছে, এটা সমস্যা নাই। তো অর্সির বইয়ের মূল্য যেটা ছাড় ছিল অক্টাল সংখ্যায়, ওটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করে নিলাম। তো ডেসিমেল সংখ্যায় রূপান্তর করে সেটা আমরা পেলাম 21। তো এখন আমরা যেহেতু 250 থেকে 21 বিয়োগ করলেই আমরা, যেহেতু ছাড় ছিল 21 টাকাটা, তাহলে 250 থেকে 21 টাকাটা বিয়োগ করে দেবো। তো 250 থেকে 21 টাকা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 229 টাকা। তো অর্সির বইয়ের মূল্য হচ্ছে 229 টাকা। এখন স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা স্নেহা ও অর্সির বইয়ের মূল্য দেখো ডেসিমেলে বের করে ফেলছি। তো ডেসিমেল সংখ্যা দুইটাকে আমরা যোগ করে পাইলাম হচ্ছে 479। তো এই 479 তো এটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমাদের মোট বইয়ের মূল্যটাকে অক্টালে প্রকাশ করতে বলছে। তাহলে অক্টালে প্রকাশ করতে বলছে, এজন্য আমরা প্রথমে ডেসিমেল সংখ্যা থেকে 8 দ্বারা ভাগ করে করে অক্টালে বের করে ফেলছি। তো অক্টালে বের করার পর আমরা দেখলাম যে সংখ্যা 737 এটি সংখ্যা বের হয়, অর্থাৎ তাদের বইয়ের মূল্য হচ্ছে 737 অক্টাল টাকা। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন ছিল। পরেরটা দেখো, এখন এখানে বলছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তো এখানে স্নেহা এবং
এই যে অর্সির বইয়ের মূল্য দেখো একজনের, সরি ব্যাগের মূল্য এখানে, তো ব্যাগের মূল্য একজনের ছিল হচ্ছে বাইনারি আর একজনের ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে। তো আমাদের প্রথমে দুইজনের বইয়ের মূল্যটা আমাদের ডেসিমেলে নিয়ে আসতে হবে, কারণ ডেসিমেলে না নিয়ে আসলে আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারবো না। অনুসংখ্যারও করা যায় যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু আমাদের ক্ষেত্রে ডেসিমেলে নিয়ে গেলে আমাদের ক্ষেত্রে সহজ হয় বুঝতে। আচ্ছা, তো এখন এই যে সংখ্যা দুইটা দেখো, একটা বাইনারিতে ছিল মানে হচ্ছে স্নেহার ব্যাগের মূল্য বাইনারিতে ছিল, সেটাকে আমরা ডেসিমেল করে পাইছি হচ্ছে 219 টাকা। তো একইভাবে হেক্সাডেসিমেল থেকে আমরা হচ্ছে তোমার যেটা অর্সির ব্যাগের মূল্য ছিল সেটা হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করে ফেলছি 188 টাকা। এতটুকু পর্যন্ত আমি করে রাখছি, তারপরেরটা আমি দেখো করব। এখন আমরা দুজনের ব্যাগের মূল্যের পার্থক্য আমরা এখন বের করতে পারবো। ব্যাগের মূল্যের পার্থক্য এখন আমরা বের করে ফেলতে পারবো, সমস্যা নাই। ব্যাগের মূল্যের পার্থক্য ইকুয়াল, তাহলে 219 থেকে ডেসিমেল থেকে কম্পিউটার তো বিয়োগ করতে পারবে না, যোগের মাধ্যমে করবে। তো মাঝখানে যোগ রেখে এই বিয়োগ চিহ্নটা দেবো হচ্ছে 188 ডেসিমেলের। তো এখানে যোগ বিয়োগ করলে মানে তোমার প্লাসে মাইনাসে মাইনাস, তো বিয়োগ করলে দেখো এখানে একটু ঠিক করে লিখতে হবে, এই মাইনাস চিহ্নটা এখানে 188 ডেসিমেল। তো দেখো বিয়োগ করে দিলে আমাদের কত হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো মাঝখানে দেখো কম্পিউটার যোগ করতেছে, তো 8 আছে কত হলো না হবে 1, তো 8 9 10 11 31 ডেসিমেল এই সংখ্যাটি পাচ্ছি আমরা। এখন দেখো এই যে আমাদের যে সংখ্যা দুইটা ছিল এখানে, একটা হচ্ছে 219 এবং মাইনাসের 188। তো তোমরা জানো যে হচ্ছে সংখ্যা যদি হচ্ছে 0 থেকে 127 এর মধ্যে হয় তাহলে সেটা হয় 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা সেটা রিপ্রেজেন্ট করতে পারি। আর 127 এর থেকে বড় হলেই সেটা হচ্ছে 16 বিট রেজিস্টারে। অর্থাৎ 128 থেকে 65,535 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলো আমরা কি করতে পারি, 16 বিট রেজিস্টারে নিতে পারি। তো এখন এখানে আমাদের যে সংখ্যা দুইটা আছে সেই সংখ্যা দুইটাই হচ্ছে 127 এর থেকে বড়, তাহলে আমরা এটা 16 বিট রেজিস্টারে লিখবো অবশ্যই। তাহলে আমরা লিখতে পারি 16 বিট রেজিস্টারে। তাহলে 16 বিট রেজিস্টারে আমরা 219 এর বাইনারি মানটা বের করে ফেলি 16 বিটে। বের করলে দেখো 219 যে টাকাটা ছিল এইটা ছিল কার টাকা বলো তো, স্নেহার টাকা। তো স্নেহার টাকা বাইনারিতেই ছিল, তো এখানে 2 4 8টা বিট ছিল, আগে আমরা 8টা বিট শূন্য দিলেই আমাদের 16 বিট রেজিস্টারে মিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 2 3 4 6 7 8, এখন আমরা সংখ্যাটা লিখবো। তাহলে সংখ্যাটা ছিল হচ্ছে 11011011 এই সংখ্যাটা ছিল। তারপর আরেকটা ছিল হচ্ছে 188। তো দেখো 188 এর সংখ্যাটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে বিসি হেক্সাডেসিমেল। তো দেখো আমরা ডেসিমেলের 188 থেকে বের করা বাইনারি আমাদের জন্য একটু কঠিন হবে, আমরা হেক্সাডেসিমেল থেকে সহজে বের করতে পারি। তো সেটা কিভাবে করব দেখো, এই যে বিসি আছে, সি এ থেকে বাইনারি করব মানে হেক্সা থেকে বাইনারি করব। সি এর জন্য বাইনারি হচ্ছে 1100 আর বি মানে হচ্ছে 11, তাহলে 8 আর 2 10 আর 1 11। তাহলে দেখো এখানে 8টা বিট পাচ্ছ তুমি। তাহলে এখানে তোমাকে 1 2 3 4 5 6 7 8টা 0, তারপর এই 8টা সংখ্যা তুমি সুন্দরভাবে লিখে ফেললা, 11 আবার 1100। তো
এই সংখ্যাটা একটু খেয়াল করো, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের -188 বের করার জন্য 2 এর পরিপূরক করে নিতে হবে। তাহলে 1 0 গুলোকে 1 1 গুলোকে 0 করে নিব, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। তার সঙ্গে আমরা 1 যোগ করে নেব। তাহলে ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তো এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে 1 1 যোগ করলে 0 0, তাহলে হাতে থাকে 1 1। আচ্ছা, তাহলে এখানে আর কিছু থাকে না, 0 0 0 1 0 1 1 1 1 1 1। এই বিটটা হচ্ছে আমাদের সাইন বিট বা চিহ্ন বিট, SIGN সাইন বিট। আর এইটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট মান। আর এখন যে মানটা পাইলাম আমরা সেটা হচ্ছে -188 ডেসিমেলের সমতুল্য, -188 ডেসিমেলের সমতুল্য মান। আচ্ছা, এখন একটু খেয়াল করো তোমরা, এখানে আমরা -188 এবং প্লাসের 219 দুইটার মান বের করে ফেলছি। তো এখন এই দুটো সংখ্যাকে আমাদের যোগ করে দিতে হবে। তো কিভাবে যোগ করব দেখো, তাহলে আমরা একটু ছোট করে নেই, আমি এটাকে যদি একটু ছোট করে নেই, আচ্ছা একটু ছোট করে রাখলাম। দেখো, তাহলে আমরা দেখো প্লাসের যে 219 সংখ্যাটি পাইছিলাম এটি 1 2 3 4 5 6 7 8টা 0, তারপর ছিল হচ্ছে 1 1 0 1 1 0 1 1। আচ্ছা, তো আচ্ছা, আর আমরা মাইনাসের যে হচ্ছে 188 সংখ্যাটি ডেসিমেলের সেটি বের করে ফেললাম। এই যে এখানে বের করছি, সেটি হচ্ছে প্রথমে আছে 2 4 6 8টা 1, 1 2 3 4 5 6 7 8টা 1, তারপর 0 1 1 2 3টে 0 1 ডাবল 0। তো এটাকে যদি যোগ করে দিই আমরা, আচ্ছা যোগ করে দিলে 1 এর 1 1 1 1 1, আচ্ছা তারপর 0, আচ্ছা 1 1 0 হাতে থাকে 1, এই 1 1 0 হাতে থাকে 1, আবার হাতের 1 0 0 হাতের 1 থাকে, সবগুলো 0 0 হাতে থাকে 1। এই হাতের 1টা হচ্ছে আমাদের ক্যারি বিট। হাতে থাকা বিটটা হচ্ছে ক্যারি বিট, আর এই পাশের বিটটা হচ্ছে সাইন বিট। তো ক্যারি বিট দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 3 31 আনসার বের হচ্ছে ডেসিমেলের। তো দেখো, যেহেতু আমাদের 16 বিট রেজিস্টার ধরছি, তাহলে ক্যারি বিট বা হাতে থাকা বিটটা সহ ধরলে আমাদের হচ্ছে বিট হয় 17টি। তাহলে 17 বিট তো রেজিস্টারে সাপোর্ট করবে না, রেজিস্টার তো 16 বিটের, তাহলে এই ক্যারি বিটটা ওভারফ্লো হবে, অর্থাৎ মেমোরিতে জায়গা পাবে না। তো এটা বাদ দিয়ে লিখলে আমরা দেখো অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1 1 1 1, এই বাইনারি সংখ্যাটি, অর্থাৎ 31 ডেসিমেল। তাহলে দেখো তো কার টাকা বেশি ছিল, মানে তোমার মূল্য কার বেশি ছিল। তো দেখো, তোমরা যদি দেখো একটু খেয়াল করে, তাহলে দেখো স্নেহার যে হচ্ছে ব্যাগের মূল্য বেশি ছিল, সেটি হচ্ছে 31 টাকা। তোমরা লিখতে পারো স্নেহার ব্যাগের মূল্য বেশি ছিল 31
বেশি ছিল ইকুয়াল 31 ডেসিমেল বা এই যে তোমাদের 5টা 1। তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, একটু দেখো। আচ্ছা, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, না বুঝলে। পরের কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো। আচ্ছা, ক খ আমরা স্কিপ করতেছি, ক খ তোমরা পারবা হয়তো। গ নাম্বারটা দেখো, চিত্র 1-এ এক্স এর মান সরলীকরণ করো এবং সত্য সারণীর মাধ্যমে দেখাইতে বলছে। তো চিত্র 1-এ এক্স এর মানটা তো দেওয়া নাই, আমাদের বের করে নিতে হবে। দেখো এক্স ফাঁকা, তো এক্স এর মান কিভাবে বের করবো দেখো। এটা নর গেট, তাহলে এ আর বি যাচ্ছে, এ প্লাস বি তার উপর নট। এখানে হচ্ছে এটাও নর গেট, তাহলে এই দিক থেকে যাচ্ছে বি আর এই দিক থেকে যাচ্ছে সি, তাহলে বি প্লাস সি তার উপর নট। এটা ন্যান্ড গেট, তাহলে এক্স ইকুয়াল বের হচ্ছে এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট তার উপর নট। তাহলে এটা সরল করতে বলছে আমাদের, এটা গ নাম্বার। তাহলে এক্স ইকুয়াল আমরা মান পাইলাম এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি তার উপর নট এবং এর উপর নট। তো এটাকে সরল করতে গেলে এইটাকে আমাদের ধরতে হবে এ আর এটাকে ধরবো বি, তাহলে তার মাঝখানে যে ইনটুটা আছে এটা হবে প্লাস, মানে ডি মর্গানের সূত্র অনুযায়ী। এই যে এই নটটা আছে না, এই নট সহ পুরোটাকে আমরা ধরবো হচ্ছে এ, এই যে এতটুকুকে এ ধরছি, তাহলে এই উপরে নটটা এর মাথার উপর পড়বে, এই ইনটুটা হবে তখন প্লাস, বি প্লাস সি এটাকে বি ধরছি, তাহলে এর উপর একটা নট পড়বে। তাহলে কোন চলকের উপর যদি নট থাকে, ভালো করে দেখো, কোন চলকের উপর যদি ডাবল নট থাকে তাহলে এটাকে আমরা উঠাই দিতে পারি। তাহলে এখানে থাকতেছে এ প্লাস বি, দেখো প্লাস বি প্লাস সি। দেখো দুইটা বি প্লাসে আছে না, তো দুইটা বি মানে হচ্ছে আমরা লিখতে পারি একটা বি। দেখো তো বুঝছো কিনা, দুইটা বি মানে আমরা লিখতে পারি একটা বি, আর এখানে সি ছিল প্লাসে, তো আমরা সি কে সি লিখে ফেলছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে তোমার ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই দেখবা। এখন এই যে মানটা আছে এটাকে আমাদের সত্যক সারণীর মাধ্যমে দেখাইতে হবে। কিসের মাধ্যমে দেখাইতে হবে? সত্যক সারণীর মাধ্যমে দেখাইতে হবে। তো এক্স এর মানটা আমরা সরল করে ফেলছি, এখন আমাদের সত্যক সারণীর মাধ্যমে দেখাইতে হবে। তো এক্স এর সরলকৃত মান সত্যক সারণীতে দেখানো হলো। এখন এখানে দেখো এ বি সি আছে, তো তিনটা চলকের জন্য একটু তোমাদের মাথায় রাখতে হবে, তিনটা চলকের জন্য আমাদের ঘর সংখ্যা দিতে হবে এ একটা, বি একটা, সি একটা। তো আমাদের সারি দিতে হবে 2^3 প্লাস 1 টোটাল সারি সংখ্যা। তাহলে 2 এর পর 3 মানে 8 প্লাস 1 মানে 9টা দিতে হবে। তো আমরা 9টা দিয়ে নিই, 2 3 4 5 6 7। আচ্ছা, একটা 0 একটা 1, একটা 0 1, সিতে একটা 0 একটা 1, দুইটা 0, চারটা 0 চারটা 1, আর এখানে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা অর গেটের সত্যক সারণী। দেখো অর গেটের সত্যক সারণী হচ্ছে, তাহলে অর গেটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, তার মানে সবগুলোর ক্ষেত্রেই একটা না একটা 1 আছে জন্য আউটপুট 1 হবে। তো এই গেল হচ্ছে আমাদের এক্স এর সরলকৃত মান এবং হচ্ছে এর সত্যক সারণী। তো পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো চিত্র 2-এ উল্লিখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো চিত্র 2-এ দেখো তো কি দেওয়া ছিল, এ ইকুয়াল দেওয়া ছিল এ নট প্লাস বি নট তার উপর নট প্লাস এ প্লাস বি এর উপর নট এবং তার উপর নট। তো এটাকে শুধুমাত্র
ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে ন্যান্ড গেটের মধ্যে তো অর গেট রাখা যাবে না, তোমরা জানো। তো অর গেট গুলাকে আমাদের অ্যান্ড গেটে কনভার্ট করলে সেটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তো দেখো এখন যদি আমি এই অরটাকে উঠাইতে চাই, তাহলে বামের টুকুকে ধরতে হবে এ আর ডানের টুকু ধরতে হবে বি। তাহলে আমরা সূত্র সেটা প্রয়োগ করতে পারি, ডি মর্গানের সূত্র। তাহলে এখন আমি দেখো তো এই যে এর উপর আগে থেকে একটা নট ছিল আর একটা নট পড়লো, এই প্লাসটা হবে ইন্টু বির উপর দুইটা নট। এই নটটা দিয়ে আমরা সূত্র প্রয়োগ করলাম ডি মর্গানের। এখানে প্লাসটা প্লাসে রাখলাম, এর উপর আগে থেকে আচ্ছা এর উপর একটা নট ছিল না, একটা নট পড়লো উপর থেকে, এই প্লাসটা হবে ইন্টু বির উপর হবে নট, তার উপর একটা নট ছিল, দেখো উপরের নটটা আমরা কাজ করিনি। তাহলে এখন এর উপর দুইটা নট মানে শুধু এ, বির উপর দুইটা নট মানে শুধু বি। এখন এইটাকে যদি আমি এ ধরি, এই অংশটাকে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের একটু দেখাই, এই অংশটা, এই যে অংশটা, এটাকে এ ধরবো আর এই অংশটাকে ধরবো বি। তাহলে এ আর বির মাঝের অংশটা আছে প্লাস আছে, তো এই প্লাসটাকে আমরা এ বি ধরে উপরের নটটা দিয়ে যদি ভাঙাই দিই, তাহলে আমরা প্লাসটাকে লিখতে পারবো হচ্ছে ইন্টু। দেখো তো বুঝো কিনা, এই প্লাসটাকে লিখতে পারি আমরা ইন্টু, তাহলে এটা পুরোটাকে এ ধরে নিছি, এটার উপর নট, প্লাসটা হবে ইন্টু, আর এই যে যা ছিল এটার উপর নট পড়বে। এখন সমীকরণটা ফাঁকা হয়ে গেল না, মানে পুরা সমীকরণের উপর তো ন্যূনতম একটা নট রাখতে হয়, তোমরা জানো, না হলে চিত্র অঙ্কন করা সম্ভব হয় না। তো ধরো তোমাদের এখন এখানে কিন্তু আর তোমার অর গেট নাই, অর গেট আছে এখানে, দেখো তো এখানে কোনো অর গেট আছে? অর গেট নাই, মানে এটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। এখন যদি তোমাকে চিত্র অঙ্কন করতে বলে, ধরো এটার উপর আমরা নট দিলাম না, কিন্তু নিয়ম হচ্ছে এটার উপর একটা নট না থাকলে, ন্যূনতম একটা নট না থাকলে দুইটা নট দিয়ে নেওয়া। তো ধরো এখানে আমরা নট দিলাম না, দেখো তো চিত্র অঙ্কন করলে কেমন হয়। এ একটা বি একটা, এ বি ছিল, তাহলে এ থেকে বি থেকে ন্যান্ড গেট নিলে আমাদের হবে এ ইন্টু বি তার উপর নট। ঠিক একইভাবে এ নট নেওয়ার জন্য শুধুমাত্র ন্যান্ড গেট এ নট, তারপর আমরা বি থেকে ন্যান্ড গেট নিব বি নট, এ নট আর বি নট আবার যদি ন্যান্ড গেটে নেই, তাহলে এ নট ইন্টু বি নট, এ নট আর বি নট এই দুটাকে যদি আমরা ন্যান্ড গেট নেই, দেখো এখন এতটুক যদি আমরা এইভাবে রাখতাম সমীকরণটা, তাহলে আমরা কিন্তু এটাকে আর কোনো গেট দ্বারা যদি ইনপুট না নেই, তাহলে দেখো এতটুকু অংশ এইভাবে থাকতেছে, তখন এইটা অংশ থাকতো না। দেখো তখন কিন্তু তোমাদের এই অংশটা থাকতো না, এইভাবে এই অবস্থায় থাকতো। তো এই অবস্থায় তো আমাদের আউটপুট সমীকরণ বা আউটপুট রাখা যাবে না, এই দুটাকে একটা মাত্র লাইনে বের করতে হবে না। তো একটা মাত্র লাইনে বের করার জন্য এই দুটাকে একসাথে করে, অন্য কোনো গেট তো ইউজ করা যাবেই না, তো ন্যান্ড গেটই ইউজ করলাম। করলে দেখো কি হয়, এদিক থেকে এ বি নট ইন্টু এ নট বি নট, তাহলে তার উপর নট চলে আসে। এখন ধরো আমাদের সমীকরণটা এমনি ছিল, তো এমন সমীকরণ তো, তাহলে এখানে যদি আমরা দুইটা ইনপুট দিয়ে দেই, তাহলে তো এর উপর তো নট আসতেছে না, মানে এখানে তো নট নাই, তো এর উপর তো নট দেওয়া যাবে না। এই কাজটা করার জন্য এইখানে এই যে সমীকরণটা ছিল, সমীকরণের মধ্যে জাস্ট এতটুকু চেঞ্জ নিয়ে আসতে হবে। মানে সোজা কথা, সমীকরণ যদি ফাঁকা থাকে কাজ করার পর, যদি একটা মাত্র নটও না থাকে উপরে এরকম, তাহলে ন্যূনতম একটা না থাকলে দুইটা নট দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা এই লাইনটা বৃদ্ধি করে নিলাম, মানে এই লাইনটা কাজ করে নিলাম, দুইটা নট দিয়ে নিলাম। যেহেতু দুইটা নট ছিল, আমরা দুইটাকে একত্রিত করার জন্য এই অবস্থায় পৌঁছেছি। তো দেখো সমীকরণ মেলানোর জন্য এর উপর আরেকটা নট দেওয়া লাগতেছে, এটাকে যদি আমরা আবার একটা ইনপুট আকারে নিয়ে নেই, তাহলে আমরা জাস্ট যা ছিল তার উপর আটা নট লিখে ফেলতে পারি। তো এইটাই হলে আমরা দেখো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলছি। তো এই ধরনের কোশ্চেনের যদি সলভ নিয়মিত চাও তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যদি বুঝে না থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।